আরাকানদের নিয়ন্ত্রণে রাখাইন রাজ্য, সেখানে কি রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে মিয়ানমার সরকার? সন্দেহ কেন বিশ্লেষকদের? মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত, বিলীন হওয়ার শঙ্কায় মসজিদ মাদ্রাসা। গাজায় আগ্রাসন বন্ধে লিবিয়া ও জর্ডানে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ঈদের পর বেড়েছে হত্যাযজ্ঞ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশে আশ্রয় নিয়ে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হলেও সত্যি কি তা পারবে মিয়ানমার সরকার? কারণ রোহিঙ্গাদের মূল আবাসভূমি রাখাইন রাজ্য এখন কার্যত আরাকান আর্মির দখলে, আর সেখানে নিয়ন্ত্রণ নেই জান্তা সরকারের। ফলে খুব সহজে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাহলে হঠাৎ কেন রোহিঙ্গাদের নিতে রাজি হলো মিয়ানমার? এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন এর পেছনে থাকতে পারে ডক্টর ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও তার প্রভাবশালী যোগাযোগ, আছে চীনসহ আন্তর্জাতিক চাপও। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। আবারও কূটনীতির চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নানা দ্বিপাক্ষিক চুক্তি, চীনের মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি। অথচ হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর মুখে প্রথমবারের মতো স্বীকৃতি এলো বাংলাদেশে আশ্রয় নেয়া 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক। তাদের দেশে ফিরিয়ে নেয়ার উপযুক্ত মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এতদিন পর কি ঘটল যে মিয়ানমার হঠাৎ এই স্বীকৃতি দিল? সাবেক সরকার যেখানে বারংবার ব্যর্থ, সেখানে ডক্টর ইউনূস কিভাবে ঘটালেন এমন অগ্রগতি? থাইল্যান্ডে গত 4 মার্চ শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবসরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ। সেই মিটিংয়ে জান্তা সরকারের প্রতিনিধি রোহিঙ্গাদের একটি অংশের যাচাই শেষ হওয়ার তথ্য দিয়েছেন। 2018 থেকে 2020 সালের মধ্যে মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ। ওই তালিকার মধ্যে এই পর্যন্ত 1,80,000 রোহিঙ্গার ব্যাপারে শেষ হয়েছে যাচাই বাছাই। চলমান রয়েছে আরও 70,000-এর ভেরিফিকেশন। এদের বাইরে বাকি 5,50,000-এর কার্যক্রমও দ্রুতগতি পাবে বলে আশ্বাস দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের আলোচনার জেরে রোহিঙ্গাদের দেশে ফেরার পথ খুলছে এমন খবর ছড়াতেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানামুখী গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকারের রোহিঙ্গা স্বীকৃতির পেছনে কূটনৈতিক কৌশল, চাপ কিংবা চুক্তির চেয়ে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও তার প্রভাবশালী যোগাযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2 বার প্রত্যাবাসন চুক্তি, চীনের মধ্যস্থতা, ত্রিপক্ষীয় বৈঠক ও জাতিসংঘের প্রস্তাব সব মিলিয়ে বাংলাদেশ আশাবাদী হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি রাখাইনে। মিয়ানমার বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের জেরে এক ঝটকায় প্রায় 2 লাখ রোহিঙ্গার নাগরিকত্ব নিশ্চিত হওয়া একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। অবশ্য এখনই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। বিবিসি বাংলায় প্রকাশিত মন্তব্যে তিনি জানান, রোহিঙ্গাদের মূল আবাসভূমি রাখাইন এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে জান্তা সরকারের বাস্তব নিয়ন্ত্রণ নেই, ফলে স্বীকৃতি পাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াটা সহজ হবে না। চীনে দায়িত্ব পালন করা এই কূটনীতিক মনে করেন, 1,80,000 রোহিঙ্গার আনুষ্ঠানিক স্বীকৃতি ভবিষ্যতে কাজ করবে প্রামাণ্য দলিল হিসাবে। 2017 সালে চীনের মধ্যস্থতায় শুরু হয় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আলোচনা। প্রথম ব্যাচ পাঠানোর কথা ছিল 2018 সালের নভেম্বরে। 2019 সালেও নেওয়া হয় নতুন উদ্যোগ, কিন্তু নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় ফেরত যেতে চায়নি রোহিঙ্গারা। 2021 সালে মিয়ানমারে শুরু হয় সামরিক অভ্যুত্থান, ক্ষমতায় আসে জান্তা সরকার। আরও অস্থিতিশীল হয়ে ওঠে রাখাইনের পরিস্থিতি। এর জেরে 2023 সালের শেষ ভাগে নতুন করে রোহিঙ্গা ঢল নামে বাংলাদেশে। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো এখনও বহু দূরের বিষয় হলেও আশা দেখাচ্ছেন ডক্টর ইউনূস। স্বীকৃতি পাওয়া 1,80,000 রোহিঙ্গা আদৌ ঘরে ফিরতে পারে কিনা সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের দৃষ্টি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। মুসলিম সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের মামলার ইঙ্গিত। তাদের অভিযোগ, এই আইনের ফলে মুসলিমদের ওপর অত্যাচার ও অবিচার এতে আরও বাড়বে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ বহু জমি হারাবে মুসলিমরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। ভারতে মুসলিম সম্প্রদায় বিরোধী রাজনৈতিক দলের তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। 2 এপ্রিল মধ্যরাতে এই বিলটি লোকসভায় পাশ হয়। এরপর 24 ঘণ্টার মধ্যে তা রাজ্যসভাতেও পাশ হয়ে যাওয়ার পর এবার রাষ্ট্রপতির সই হলে তা আইনে পরিণত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে সই করলে বদলে যাবে 70 বছর পুরনো এই আইনটি। 4 এপ্রিল ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু করে মুসলিম সম্প্রদায়ের লোকজন। দেশব্যাপী বিভিন্ন শহরে সড়কে নেমে বিলটি প্রত্যাহারের দাবি জানান মুসলিম নেতারা ও সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, এই বিলটি মুসলিমদের ধর্মীয় ও সামাজিক স্বার্থের ক্ষতি করবে ও ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করবে। প্রতিবাদকারীরা বলেন, এই বিলটি মুসলিম সম্প্রদায়ের স্বাধীনতা ও অধিকার হরণ করতে পারে। ফলে তারা সরকারের কাছে ওয়াকফ সংশোধনী বিলটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান। 12 ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর রাজ্যসভায় এই বিতর্কিত বিলটি পাশ হয়। 4 এপ্রিল কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মুসলিমদের একটি বৃহৎ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারতের বহু মুসলিম জুমার নামাজ শেষ করে রাস্তায় নেমে এসে ওই বিতর্কিত বিলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন। কলকাতার রাস্তায় প্রতিবাদকারীরা আমরা ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাখ্যান করি ও ওয়াকফ বিল বাতিল করা হোক লেখা পোস্টার হাতে বিক্ষোভ করেছেন। অনেকের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল ও তারা এই সময় নিজেদের ক্ষোভ ও বিলটির বিরুদ্ধে আপত্তি প্রকাশ করেন। আহমেদাবাদের প্রতিবাদকারীদের জোরপূর্বক রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় রাজ্য ইউনিটের AIMIM প্রধানসহ দলের 40 জনকে আটক করা হয়। চেন্নাইতে রাজ্যব্যাপী প্রতিবাদ ঘোষণা করে বিজয়া তামিলাগা ভেট্টি কাজাগম। এই দলের কর্মীরা চেন্নাই, কোয়েম্বাটুর ও তিরুচিরাপল্লীতে সমবেত হয়ে বিলটির বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় রাস্তায় মুসলিমদের অধিকার কেড়ে নিও না এরকম স্লোগান দিতে শোনা যায়। প্রতিবাদকারীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, নতুন এই বিলটি বিদ্যমান সম্পত্তিগুলোকে প্রভাবিত করবে। এই সময় তার এই পদক্ষেপকে অসাংবিধানিক উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতি করার অভিযোগ তোলেন। তারা বলেন, এই ধরনের পদক্ষেপ সহ্য করা হবে না। 1954 সালের আইনকে সংশোধন করে 1995 সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু 30 বছর পরে যে সংশোধনে শিলমোহর দিল ভারতীয় সংসদ, তাতে বোর্ডের ক্ষমতা ও কার্যকারিতার হস্তক্ষেপে বদলে যেতে চলেছে সে আইন। ভারতের বিরোধী দলের দাবি, ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজিরভাবে খর্ব করে দিচ্ছে। ইফাত জাহান, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নৃশংস হামলা চালিয়ে গেল 24 ঘণ্টায় 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে লিবিয়া ও জর্ডানে। শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে লিবিয়ার মিসরাতা ও লেবাননের আম্মানের রাস্তায় নেমে আসে হাজারো বিক্ষোভকারী। তারা এই হত্যাযজ্ঞ বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানায়। জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করেন হাজারো মানুষ। তারা আমেরিকাকে ইসরায়েলের বন্ধু উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। আমেরিকার সমর্থনে গাজায় হত্যাযজ্ঞ চলছে বলে মন্তব্য করেন তারা। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে এবং উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। ওই একই দিনে খান ইউনিসের একটি ড্রোন হামলা চালিয়ে 3 জনকে এবং গাজা নগরীর গুজাইয়াতে 2 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে গাজায় প্রতিদিন অন্তত 100 ফিলিস্তিনি শিশুকে হত্যা করছে ইসরায়েল। তাদের এই বর্বরতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কর্মকর্তা ভলকার তুর্কের কাছে চিঠি পাঠিয়েছে ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো। গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধক্ষেত্রে শুধু মানুষ নয়, অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছে হাজারো বোবা প্রাণীও। খাবার, চিকিৎসা, আশ্রয় সবকিছুর সংকটে তারা যেন এক একটি জীবন্ত ছায়া। গাজায় থাকা এসব অসহায় প্রাণীদের অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ।
প্রাণীগুলোর অপরাধ এদের জন্ম ফিলিস্তিনের মাটিতে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে অসহায় নারী ও শিশুদের আর্তনাদ। কিন্তু বোবা প্রাণীরা তো আর আর্তনাদ করতে পারে না, তাদের রয়েছে শুধু অসহায় চাহনি। যুদ্ধ শুরুর পর থেকে বাস্তুচ্যুত হয়েছে গাজা ও পশ্চিম তীরের অসংখ্য মানুষ। প্রাণ নিয়ে ছুটে গেছেন নিরাপদ আশ্রয়ের দিকে। এর ফলে ঘরছাড়া হয়ে যায় অসংখ্য পোষা প্রাণীও। আল আরাবিয়া নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী কয়েক হাজার কুকুর, বিড়াল, ঘোড়া ও গাধা হারিয়েছে তাদের মনিব। গাজায় 3টি বিড়ালের শেল্টার ছিল, যেগুলো ধ্বংস হয়েছে বোমার আঘাতে। জাইতুন শহরের একটি শেল্টার একসময় প্রায় 400-রও বেশি কুকুরের আশ্রয়স্থল ছিল, সেটিও এখন পরিত্যক্ত। শেল্টারে একজন স্বেচ্ছাসেবক আল আরাবিয়া নিউজকে জানান, যখন বোমাবর্ষণ শুরু হয় তখন তারা শেল্টারের দরজা খুলে দেন যেন কুকুরগুলো অন্তত পালিয়ে প্রাণে বাঁচতে পারে। ইসরায়েলি বাহিনী সবাইকে সরে যেতে নির্দেশ দিলে তাদের এক সহকর্মী কয়েকটি কুকুর নিয়ে সেখানেই থেকে যান। কিন্তু যখন আবারও হামলা শুরু হয় তখন সেই কুকুরগুলোকে তিনি আর বাঁচাতে পারেননি। ফিলিস্তিনের বহু পরিবারের বেশিরভাগ সদস্য মারা গেলেও তাদের সাথে কেবল রয়ে গেছে পোষা বিড়াল অথবা কুকুর। গাজা ও পশ্চিম তীরের বেওয়ারিশ কুকুর ও বিড়ালের অবস্থা আরও করুণ। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিনিয়ত মারা পড়ছে এসব প্রাণী। তবে সবচেয়ে বেশি কষ্ট করছে হামলায় আহত হওয়া প্রাণীগুলো। যেখানে মানুষই চিকিৎসা পাচ্ছে না, সেখানে এসব প্রাণীদের চিকিৎসা তো বিলাসিতা। যুদ্ধের কারণে ফিলিস্তিনে খাবার সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রচণ্ড খাদ্যাভাবে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে কুকুর বিড়ালরাও। ফলে অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। এমন অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পশু চিকিৎসা সেবা। কিন্তু পশু হাসপাতালগুলোও এখন মিশে গেছে মাটির সাথে। এমন মানবেতর পরিস্থিতিতেও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ফাঁকে ফাঁকে তারা খুঁজে বেড়াচ্ছেন বেঁচে থাকা অসহায় বোবা প্রাণীদের। হেল্প অ্যানিমেল গাজা, সালাম অ্যানিমেল কেয়ার, অ্যানিমেল ফ্রেন্ডস শেল্টার গাজা সহ বেশ কিছু সংস্থা নিজেদের উদ্যোগে সীমিত আকারে রাস্তায় ঘুরতে থাকা প্রাণীদের খাবারের ব্যবস্থা করছে। নিজেদের সাধ্যমতো আহত ও অসুস্থ প্রাণীদের জন্য করছে চিকিৎসার ব্যবস্থা। গাজার শিশুদের কান্নার শব্দ যেমন করুন, তেমনই করুন এসব বোবা প্রাণীদের অসহায় চাহনি। পশু অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বড় বড় সংস্থার চোখে কবে ধরা পড়বে এসব প্রাণীদের করুণ অবস্থা? ফিলিস্তিনের জন্ম নেওয়াই কি ছিল এই প্রাণীদের অপরাধ? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। শুল্ক ইস্যুতে এবার আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল চীন। যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিল চীন সরকার। 3 দিন আগে চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায় 10 এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক বসবে। যদিও 4 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে বেশ কিছু মাঝারি ও ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির উপর নিয়ন্ত্রণ কার্যকর করেছে চীন। এগুলোর মধ্যে রয়েছে সামারিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, লুটিটিয়াম, স্ক্যাডিয়াম ও হাইট্রিয়াম প্রভৃতি বিরল মূল্যবান ধাতু। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করেছে চীন। এর আগে গত বৃহস্পতিবার অনেকগুলো দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দিলে তা মোট 54% দাঁড়ায়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরিওতে শুক্রবার দিনভর মিসাইল হামলা চালিয়ে 9 শিশুসহ অন্তত 18 জনকে হত্যা করেছে রুশ বাহিনী। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। ক্রিভিরিও শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হোমটাউন হিসেবে পরিচিত। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যে এই হামলা হলো। মিসাইল হামলায় ইউক্রেনের আবাসিক এলাকাটির কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ধরে যায় বিভিন্ন ভবনে। আহত 30 জনের মধ্যে 3 মাসের শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা ইউক্রেন কর্তৃপক্ষের। হামলায় কয়েক ডজন মিসাইল ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।